আজকের ক্লাসে আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের রোমান্টিক পিরিয়ডের ওপর আলোচনা করব। আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অলরেডি প্রি রোমান্টিক এজটা আলোচনা করেছি এবং আজকে আমরা প্রি রোমান্টিক এজের পরবর্তী পিরিয়ড অর্থাৎ যাকে রোমান্টিক পিরিয়ড বা রিটার্ন টু নেচার বলা হচ্ছে সেই পিরিয়ডটার ওপর ক্লাস নেব। তো রোমান্টিক পিরিয়ড বা রিটার্ন টু নেচার এই যে সময়টা বেসিক্যালি 1790 থেকে 1830 অবধি, 1790 থেকে 1830 এই যে সময়টা, এই সময়টাকে আমরা রোমান্টিক পিরিয়ড বলে থাকি। ওকে, তো কেন রোমান্টিক পিরিয়ড বা কেন রিটার্ন টু নেচার, এই বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। দেখো, আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের অনেকগুলো ক্লাস করেছি। আমরা ক্লাস করতে করতে একটা জিনিস বুঝলাম যে আমরা নেচার রিলেটেড ওয়ার্ক সেই এলিজাবেথান পিরিয়ডে লাস্ট পেয়েছিলাম। এলিজাবেথান পিরিয়ডের পর থেকে মাঝখানে যে এতগুলো বছর পেরিয়ে গেছে, প্রায় 200 বছরের মতো পেরিয়ে গেছে, 200 বছরের কিছু কাছাকাছি। তো সেখানে কিন্তু আমরা কোনো রকম নেচার রিলেটেড কোনো ওয়ার্ক পাইনি। আমরা যে লিটারেচার পেলাম এতদিন, সেখানে আমরা একটা সফিস্টিকেটেড, হাইলি অ্যাডভান্সড এবং এলিভেটেড রাইটিংয়ের কথা পেলাম। আমরা কিন্তু নেচার রিলেটেড আলোচনা সেই এলিজাবেথান পিরিয়ডে লাস্ট পেয়েছিলাম। আবার যখন নিওক্লাসিক্যাল পিরিয়ড শুরু হলো, নিওক্লাসিক্যাল পিরিয়ডে আমরা টোটালি ক্লাসিসিজমকে দেখতে পেলাম, একটা এলিভেটেড রাইটিং দেখতে পেলাম, একটা সফিস্টিকেটেড রাইটিং দেখতে পেলাম। অর্থাৎ সিম্পলিসিটি এবং নেচার নিয়ে যে আলোচনা, সেটা টোটালি বন্ধ ছিল দীর্ঘদিন ধরে। এবং সিম্পলিসিটি এবং নেচার নিয়ে আলোচনা শুরু করা করলো প্রি রোমান্টিক রাইটাররা, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। প্রি রোমান্টিক রাইটাররা সূচনা করলো যে এবারে নেচার নিয়ে লেখালেখি করতে হবে, সিম্পলিসিটি নিয়ে লিখতে হবে। সবসময় রাইটিং ওই হাইলি অ্যারিস্টোক্রেটিক ক্লাসকে ফলো করবে, বা রাইটিংয়ের মধ্যে সবসময় একটা হাইলি এলিভেটেড ফর্ম থাকবে, সেটা করলে হবে না। লিটারেচার সিম্পলিসিটির মধ্যেও আসতে পারে। তো এই যে সিম্পলিসিটিতে আগমন, এই যে অ্যারিস্টোক্রেসি থেকে সিম্পলিসিটি, যেখানে নেচারকে অ্যাবান্ডন করে দেওয়া হয়েছিল, পরিত্যক্ত করা হয়েছিল, সেখান থেকে আবার যে প্রকৃতির কথা লেখা হচ্ছে, পাহাড়ের কথা, ঝর্ণার কথা, গ্রামের কথা, এই বিষয়টা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। দেখো, এই কারণে বলা হচ্ছে রিটার্ন টু নেচার, মানে প্রকৃতিতে ফিরে এসো। প্রকৃতি মানে আমাদের এই ন্যাচারাল ওয়ার্ল্ড, গাছপালা, সমুদ্র, নদী, নালা, পাহাড়, পর্বত, এই সমস্ত কিছু নিয়ে আমাদের যে ন্যাচারাল ওয়ার্ল্ড রয়েছে, সেই ন্যাচারাল ওয়ার্ল্ডের কথা গাইতে বলছেন কবিরা, তাই না? সেই কারণে আমরা একে রোমান্টিক পিরিয়ড বলছি। দেখো, আমরা প্রথমত এই রোমান্টিক পিরিয়ডের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানব। তো প্রথমেই আমরা কি দেখতে পাচ্ছি, এই সময় রাজা কে ছিলেন? জর্জ দ্য থার্ড। রাজা ছিলেন জর্জ দ্য থার্ড। তিনি ইংল্যান্ডে শাসন করেছিলেন 1801 থেকে 1820 অবধি। অর্থাৎ রোমান্টিক পিরিয়ডটাই বেসিক্যালি আমরা রাজা তৃতীয় জর্জের আলোচনা দেখতে পাচ্ছি, বা তার যে শাসনকাল সেটাকে দেখতে পাচ্ছি। এর রোমান্টিসিজমের সূচনা হয়েছিল বাবা জার্মানিতে। দেখো, সেকেন্ড পয়েন্টে আমি সেটা আলোচনা করেছি। রোমান্টিসিজম মানে নেচার নিয়ে লেখা বা সিম্পলিসিটি নিয়ে লেখা, এর যে সূচনা, এই সূচনা কিন্তু জার্মানিতে হয়েছিল। সেই সময়কার জার্মান রাইটার যেমন জোহান উলফগ্যাং ভন গোয়েথি,
যিনি 1749 থেকে 1852 বিলং করছেন, এবং ফ্রাইডরিচ ভন স্কিলার, যিনি 1759 থেকে 1805 এই টাইমে বিলং করছেন। এই যে রাইটাররা কিন্তু রোমান্টিক রাইটারদের প্রচন্ড পরিমাণে ইনফ্লুয়েন্সড করেছিলেন। কারণ আমরা যদি রোমান্টিসিজমের সূচনা দেখি তাহলে দেখতে পাবো জার্মানি থেকে সেটা ইংল্যান্ডে আসছে, ইংল্যান্ড থেকে সেটা আস্তে আস্তে আমেরিকায় যাচ্ছে। আমরা যেমন জার্মান রোমান্টিসিজম পাচ্ছি, ঠিক সেরকম ব্রিটিশ রোমান্টিসিজম পাবো। আবার আমেরিকান লিটারেচার যখন পড়বো, আমেরিকান লিটারেচারে আমরা ট্রান্সেন্ডেন্টালিজম পাবো। আমেরিকান লিটারেচারে রোমান্টিসিজমকে ট্রান্সেন্ডেন্টালিজম বলা হয়, ওটাও কিন্তু রোমান্টিসিজমেরই পার্ট, বাট আমেরিকান লিটারেচারে তার নাম ট্রান্সেন্ডেন্টালিজম। তাহলে জার্মানি থেকে ইংল্যান্ডে এলো, গোয়েথি, স্কিলার, এই সমস্ত রাইটারদের দ্বারা ইনফ্লুয়েন্সড হলো আমাদের রোমান্টিক রাইটাররা। আর কি দেখতে পাচ্ছি বাবা? আর দেখতে পেলাম ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স আর এনগেজড ইন ওপেন ওয়ারফেয়ার। এই রোমান্টিক পিরিয়ডের সময় আরেকটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে লড়াই 1793 শুরু হলো। দেখো, ইংল্যান্ড এবং ফ্রান্স, এদের যদি আমরা ইতিহাস দেখি না, আমরা সেই মানে একবারই স্টার্টিং পয়েন্ট থেকে দেখতে পাবো দুটো দেশের মধ্যে বিভিন্ন রকমের লড়াই লেগেই আছে, এবং সেই ওপেন ওয়ারফেয়ার, সেই লড়াইটা একটা মারাত্মক বিদ্রোহ বা মারাত্মক যুদ্ধের রূপ নিল 1793 সালে। আর কি দেখতে পাবো বাবা? রোমান্টিক পিরিয়ডে আরেকটা দেখতে পাবো যে ব্যাটেল অফ ওয়াটারলু হলো, অর্থাৎ ওয়াটারলু এর যুদ্ধ 1815 সালে, যে যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্ট তিনি পরাস্ত হলেন। ইতিহাসে পড়েছো তোমরা, তাহলে বুঝতেই পারছো ইতিহাস কিভাবে আমাদের লিটারেচারের সাথে রিলেটেড। কেন আমি ওয়াটারলুর শাসনের কথা বললাম, কেন আমি ফ্রান্সের সাথে ইংল্যান্ডের যুদ্ধের কথা বলছি, আমি এক্সপ্লেন করব। এছাড়া আমরা দেখতে পেলাম 1789 ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব, এবং ফরাসি বিপ্লবের জানো আমরা ফরাসি বিপ্লবের যে মোটো, সেই মোটো সবসময় জানি যে লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি। এই যে ফরাসি বিপ্লব এবং ফরাসি বিপ্লবের যে লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি, এই কনসেপ্টও কিন্তু রোমান্টিক রাইটারদের ইন্সপায়ার্ড করেছিল। আর তার সাথে আমরা দেখতে পাচ্ছি রিফর্ম বিল 1832, ইংল্যান্ডে রিফর্ম বিল পাসড হলো। তাহলে দেখো, রোমান্টিক পিরিয়ডের ব্যাকগ্রাউন্ড স্টোরি যদি আমরা দেখতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড স্টোরিতে আমরা এই বিষয়গুলোকে দেখতে পাচ্ছি। এবারে কেন ফ্রেঞ্চ রেভলিউশন ইন্সপায়ার করলো, কেন ব্যাটেল অফ ওয়াটারলু ইন্সপায়ার করলো, সেগুলো রোমান্টিকের সাথে কি রিলেশনটা কি? দেখো, প্রথমত নেপোলিয়নের যদি শাসনকাল দেখো, তাহলে কি দেখতে পাবে? নেপোলিয়ন কিন্তু একটা টাইম পর স্বৈরাচারী শাসকে পরিণত হয়েছিল। নেপোলিয়ন কিন্তু একটা টাইম পর স্বৈরাচারী শাসকে পরিণত হয়েছিল, এবং সেই স্বৈরাচারের পতন 1815-তে ঘটেছে। স্বৈরাচারী মানে বুঝতেই পারছো, স্বৈরাচারী মানে তাকেই বলা হয় যিনি সাধারণ মানুষের কথা শুনবেন না, যিনি তার নিজের কথায় চলবে। আর রোমান্টিসিজম ডিল করছে কাকে নিয়ে গো? সাধারণ মানুষকে নিয়েই তো। রোমান্টিসিজম কোনো হাইলি অ্যারিস্টোক্র্যাটিক ক্লাসের গল্প বলছে না, রোমান্টিসিজম কোনো অটোক্রেসির গল্প বলছে না, কোনো স্বৈরাচারিতার গল্প বলছে না। রোমান্টিসিজম সিম্পলিসিটির গল্প বলছে, সাধারণ মানুষের কথা বলছে। তাহলে এই যে নেপোলিয়নের পতন, নেপোলিয়নের যে হার,
বা পতন, এই পতনটাও কিন্তু তুলে ধরছে যে এক ধরনের সিম্পলিসিটি, সাধারণ মানুষের জয়, তাই না? যেমন সাহিত্যে সাধারণ বিষয় আসছে, সমাজেও কিন্তু সাধারণ মানুষদের কথা আস্তে আস্তে ফুটে উঠছে। এই যে ফ্রেঞ্চ রেভলিউশন কেন হয়েছিল বাবা? আমরা যদি ফ্রান্সের সেই সময়কার শাসককে দেখি, তার নাম হচ্ছে লুই 16। নাম শুনেছ হয়তো, ষোড়শ লুই 16, বা যাকে আমরা কি বলছি, ষোড়শ লুই, তাই না? লুই 16 বা ষোড়শ লুই। তাহলে ষোড়শ লুইয়ের যে শাসনকালে ষোড়শ লুই কি বলেছিলেন? যে আই অ্যাম দ্য স্টেট, লা এতাত সেময়। তিনি ফ্রেঞ্চ কথায় বলেছিলেন লা এতাত সেময়, দ্যাট মিনস আই অ্যাম দ্য স্টেট। আমি হচ্ছি সম্রাট, আমি হচ্ছি সর্বে সর্বা, আমি হচ্ছি ভগবান, আমি যেটা বলবো সেটাই হবে। আমার বাইরে যদি কেউ কিছু করার চেষ্টা করেছে, আমার বাইরে যদি কেউ যাওয়ার চেষ্টা করেছে, আমি যেটা বলবো তার এগেনস্টে যদি কেউ কিছু করেছে, তার কিন্তু পরিণাম ভয়ানক হবে। তাহলে এটাই তো স্বৈরাচারিতা, এটাই তো একনায়কতন্ত্র। সেই একনায়কতন্ত্র এবং স্বৈরাচারিতা ফরাসি মানুষদের, ফ্রান্সের যারা সাধারণ মানুষ, তাদের তো পজিশন একেবারেই খারাপ করে দিয়েছিল। তারা তো একেবারে নিম্ন জায়গায় পৌঁছে গেছিল। তো দেখো, কেউই কিন্তু স্বৈরাচারিতায় থাকতে পারবে না। মানুষ একটা টাইম পর কামব্যাক করবেই। যখন দেওয়ালে পিঠ থেকে যাবে, যখন দেখবে আর পেছনো জায়গা নেই, প্রথমত যতটা পেছনো যায় মানুষ পেছিয়ে আসে, কিন্তু যখন আর পেছনো যাবে না, তখন কিন্তু মানুষ প্রতিবাদ করবে, এবং সেই প্রতিবাদের ফলস্বরূপ কিন্তু আমরা ফরাসি বিপ্লব দেখতে পেলাম। এবং ফরাসি বিপ্লবের মেন মোটোই ছিল, মেন উদ্দেশ্যই ছিল সমাজের লিবার্টি, স্বাধীনতা, ইকুয়ালিটি, সমতা এবং ফ্র্যাটার্নিটি, একটা ভ্রাতৃত্ববোধ বা সবার সাথে সবার একটা ভালো রিলেশনশিপ এস্টাবলিশ করা। এবং সেই কারণে লুই 16-এর পতন ঘটল, এবং ফরাসি যে ফ্রান্সের যে সমাজ, সেই সমাজে লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি আমরা দেখতে পেলাম। এবারে দেখো, এটা রোমান্টিকদের কেন ইন্সপায়ার করলো বাবা? দেখো, লিটারেচারও তো এতদিন লিবার্টি, ইকুয়ালিটি বা ফ্র্যাটার্নিটির মধ্যে নেই। সাহিত্য কাদের জন্য লেখা হচ্ছে? হাইলি অ্যারিস্টোক্রেটিক ক্লাসের জন্য লেখা হচ্ছে। সাহিত্যের বিষয়বস্তু কাদেরকে নিয়ে? হাইলি অ্যারিস্টোক্রেটিক ক্লাসকে নিয়ে। তাহলে সাহিত্যের যে কাজ, সাহিত্যের যে পারপাস, সাহিত্য তো কখনো পার্টিকুলার একটা সমাজকে নিয়ে বা একটা শ্রেণীকে নিয়ে লেখা হবে না, তাই না? কিন্তু রোমান্টিক পিরিয়ডের আগের পিরিয়ডের যে সাহিত্যগুলো, সেখানে হাইলি অ্যারিস্টোক্রেটিক ক্লাসের গল্প, সেখানে আমরা হাইলি অ্যারিস্টোক্রেটিক এলিভেটেড রাইটিং দেখতে পাচ্ছি। সিম্পলিসিটির কোনো কথা নেই, সাধারণ মানুষের কোনো কথা নেই, শুধু রাজা মহারাজা জমিদারের বাড়ির গল্প, তাই না? তাহলে সাধারণ মানুষগুলো কি অন্যায় করলো? তাহলে সেই সময়কার রাইটাররাও ভেবে দেখলেন যে সবসময় তো লিটারেচার ওই শহরের গল্প বা শহরের মানুষের গল্প হতে পারে না। লিটারেচার তো কখনো সাধারণ মানুষের গল্পকেও তুলে ধরবে, লিটারেচার গ্রামের কথাও বলবে, লিটারেচার নদী পাহাড়ের কথাও বলবে। লিটারেচারের ল্যাঙ্গুয়েজটাও সবসময় হাইলি এলিভেটেড হতে পারে না, সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা সিম্পল টোন থাকবে। সেই কারণে এনারা ইনফ্লুয়েন্সড হলেন ফ্রেঞ্চ রেভলিউশনের ওই যে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, অর্থাৎ সাহিত্যের মধ্যেও লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি দরকার। আর কি হচ্ছে বাবা? রিফর্ম বিল 1832-তে পাবলিশড হচ্ছে। রিফর্ম মানে এই যে পুরনো আইন, সেই আইনে সাধারণ মানুষ বা মিডল ক্লাস লোকেদের কিন্তু কোনো প্রায়োরিটি নেই। আর আমরা 18th সেঞ্চুরি যখন পড়ছিলাম, আমরা অলরেডি পেয়ে গেছি যে মিডল ক্লাসের লোকেরা রাইজ হতে শুরু করছে। তো সেই কারণে গভর্নমেন্ট বাধ্য হচ্ছে, গভর্নমেন্টের উপর প্রেসার পড়ছে যে না,
আইনের মধ্যে অনেক সংশোধন নিয়ে আসা দরকার, এবং সেই সংশোধনী আইন পাস হচ্ছে 1832-তে, যেখানে সাধারণ মানুষদের কথাও আস্তে আস্তে ফুটে উঠছে। সো এই ব্যাকগ্রাউন্ডগুলো এই জন্য রোমান্টিক পিরিয়ডের সাথে কানেক্টেড, কারণ রোমান্টিক পিরিয়ড মানে একটা আমূল পরিবর্তন লিটারেচারে। দেখো, রোমান্টিক কথার অর্থ প্রেম ভালোবাসা নয়। হ্যাঁ, এখানেও প্রেম ভালোবাসা আছে। আমরা রোমান্টিককে সবসময় একটা জিনিসই ভাবি, যে রোমান্টিক মানে হচ্ছে একটা ছেলে একটা মেয়ের মধ্যে প্রেম ভালোবাসা। না বাবা, রোমান্টিক মানে শুধুমাত্র যে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে প্রেম ভালোবাসা সেটা নয়। কিন্তু রোমান্টিক মানে হচ্ছে একটা লাভ। রোমান্টিক মানে হচ্ছে লাভ ফর নেচার, লাভ অ্যান্ড ইন্সপিরেশন ফর নেচার। প্রকৃতিকে দেখে তুমি ইন্সপায়ার হও, প্রকৃতিকে তুমি প্রেম নিবেদন করো, প্রকৃতির প্রতি তোমার যে ভালোবাসা, তোমার মধ্যে যে ইকো ক্রিটিক্যাল পার্সপেক্টিভ, তুমি যে ইকোলজি নিয়ে ডিল করছো, তুমি যে এনভায়রনমেন্ট নিয়ে ডিল করছো, এই যে বিষয়টাকেই বলা হচ্ছে রোমান্টিসিজম। দেখো, মানুষ ইন্ডাস্ট্রি করছে কিন্তু নেচারের কথা ভুলে যাচ্ছে। আমরা ইন্ডাস্ট্রি করে যাচ্ছি, আমরা আরবানাইজেশন করছি, নগরোন্নয়ন, দিনের পর দিন শহর বানানো হচ্ছে, গ্রামকে শেষ করে দেওয়া হচ্ছে, তাই না? বিভিন্ন ফ্যাক্টরি বসছে, বিভিন্ন রাস্তা তৈরি হচ্ছে, বিভিন্ন গাড়ি ঘোড়া চলছে। তো এর ফলস্বরূপ কি হচ্ছে? পলিউশন। আমরা প্রকৃতির কথা ভাবছি না। তাহলে এই যে আমরা প্রকৃতির কথা ভাবছি না, ইজ ইট গুড? কখনোই না, কখনোই না। আমাদেরও আরেকটা রোমান্টিক মুভমেন্টের প্রয়োজন আছে। মানুষের মধ্যে আরেকটা রোমান্টিক মুভমেন্টের প্রয়োজন আছে। আমাদের বোঝা উচিত যে যদি প্রকৃতি সার্ভাইভ না করে, আমরাও কিন্তু সার্ভাইভ করব না, আমরাও কিন্তু ডিস্ট্রাক্টেড হয়ে যাব। ব্রিটিশ রোমান্টিসিজম শুধুমাত্র কয়েকটা কবিতা নয় বাবা, শুধুমাত্র যে কয়েকটা কবিতা যেখানে প্রকৃতি নিয়ে গল্প লেখা আছে, না, সেটা নয়। একটা আমূল পরিবর্তনের ডাক, একটা চিরাচরিত প্রথা, যেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে পাত্তা দেওয়া হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে, অ্যারিস্টোক্রেসিকে, হাইলি এলিভেটেড স্টাইল ফর্মকে, সেখান থেকে একটা আমূল পরিবর্তনের ডাক আসছে রোমান্টিক রাইটারদের দ্বারা। দ্যাটস ওয়াই এই পিরিয়ডটাকে আমরা রোমান্টিক পিরিয়ড বা রিটার্ন টু নেচার বলছি। মোটামুটি এই পিরিয়ডটা আমরা 1790 থেকে 1830 এটা বলতে পারি। আমরা যদি এক্সাক্ট ডেট বলতে চাই, এক্সাক্ট ডেট কখনোই কোনো পিরিয়ডের হয় না, তাও মোটামুটি আমরা বলতে পারি 1798, এবং সেখান থেকে ভিক্টোরিয়ান পিরিয়ডের আগে অবধি মানে 1837, কারণ 1837-এ ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে। এই যে টাইমটা 1798 থেকে 1837, এটা হচ্ছে একটা, মানে আমরা যদি এক্সাক্ট ডেট বলতে চাই যে এক্স্যাক্টলি রোমান্টিক পিরিয়ড কখন থেকে কখন অবধি, 1798 থেকে 1837 এই টাইমটাকে আমরা বলতে পারি। বাট দেখো, আমি আগেই বলেছি যে হুট করে দুম করে কোনো পিরিয়ড স্টার্ট হতে পারে না, আর দুম করে কোনো পিরিয়ড শেষও হয়ে যায় না। তার ইনফ্লুয়েন্সটা কিছুদিন আগে থেকেই শুরু হয়, এবং তার যে ইনফ্লুয়েন্সটা সেটা কিছুদিন থাকতেও থাকে। তাহলে রোমান্টিক পিরিয়ডের আগের থেকেই প্রি রোমান্টিক রাইটারদের হাত দিয়ে রোমান্টিসিজমের সূচনা হয়ে গেছে। এটা হঠাৎ করে 1830-এ যে শেষ হয়ে যাচ্ছে সেরকম তো না। তার ইনফ্লুয়েন্স কিন্তু 1830-এর পরেও রয়ে যাচ্ছে, 1837-এর পরেও রয়ে যাচ্ছে। দেখবে, আমরা যখন 1837-এর পর, তখন আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন রাইটারকে আলোচনা করব, তার নাম হচ্ছে অ্যালফ্রেড লর্ড টেনিসন। অ্যালফ্রেড লর্ড টেনিসনকে দেখবে বলা হয় বিলেটেড রোমান্টিক পোয়েট, কারণ তার কবিতার মধ্যে আমরা রোমান্টিসিজম পাচ্ছি। যদিও তিনি ভিক্টোরিয়ান পিরিয়ডের রাইটার, কিন্তু রোমান্টিসিজমের যে চিন্তা ভাবনা সেটা তার পোয়েমের মধ্যেও পাওয়া যাচ্ছে। কারণ এটাই তো বৈশিষ্ট্য, যে ইনফ্লুয়েন্স তো হঠাৎ করে শেষ হতে পারে না, তার প্রভাব কিন্তু এগিয়ে থাকতে পারে। ওকে, সো দিস ইজ দ্য হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য পিরিয়ড। নাও উই উইল ডিল উইথ দ্য ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার্স অফ দ্য পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডের কি কি ফিচার্স রয়েছে? দেখো, এখানে অনেকগুলো ফিচার্স দিয়েছি আমি, আরো কিছু ফিচার্স হয়তো আমি বলে দেবো,
সেগুলো লিখে নেবে। নাম্বার 1, a fascination for the strange and mysterious, leading to a yearning for the past, for the strange and orientalism. রোমান্টিক পিরিয়ডের প্রথম বৈশিষ্ট্য অচেনাকে চেনা, অজানাকে জানা, যেটা রহস্য সেই রহস্যকে উদ্ঘাটন করা এবং অতীতের কথা তুলে ধরা। ফার্স্ট বৈশিষ্ট্য, যে তুমি যেটা জানো না, তোমার কাছে যেটা আননোন, যেটা মিস্টেরিয়াস, সেই মিস্টেরিয়াস, সেই আননোনের কথাটাকে তোমাকে তুলে ধরতে হবে। দেখো, রোমান্টিক পোয়েটরা প্রত্যেকে কিউরিয়াস, কিউরিওসিটি প্রচুর। কিউরিওসিটি না থাকলে তুমি কিন্তু রোমান্টিক হতে পারবে না। যারা রোমান্টিক মানুষ হয় তাদের মধ্যে কিউরিওসিটি থাকে। যাদের মধ্যে কিউরিওসিটি আছে তারাই তো অচেনাকে চেনার, অজানাকে জানার, মিস্ট্রিকে সলভ করার চেষ্টা করবে। তাহলে প্রথমত আমরা দেখতে পাই অচেনাকে চেনার, অজানাকে জানার এবং অতীতের কথা, পুরনো জিনিসের কথা তুলে ধরা। যেমন ওল্ড চাইনা, তোমরা পড়েছিলে একটা টেক্সট ফার্স্ট সেমিস্টারে, চার্লস ল্যাম্ব, ওল্ড চাইনা। সেখানে যদি দেখো কি দেখতে পাবে, যে চার্লস ল্যাম্ব তার পুরনো দিনগুলোকে স্মৃতিচারণ করছেন। তাহলে চার্লস ল্যাম্ব কোন পিরিয়ডের রাইটার? রোমান্টিক পিরিয়ডের রাইটার। দেখো, তার মধ্যেও ওই পুরনো অতীতের কথাকে তুলে ধরার ফ্যাসিনেশন রয়েছে, মানে রোমান্টিক পিরিয়ডের বৈশিষ্ট্য রয়েছে। 2 নাম্বার কি বাবা? অ্যাওয়েকেনিং অফ ইমাজিনেশন। ইমাজিনেশন বা কল্পনা, কল্পনার কিন্তু একটা বিরাট রোল। রোমান্টিক পোয়েট হতে গেলে তোমাকে কল্পনা শক্তি বাড়াতে হবে। তোমাকে প্রকৃতিকে দেখে, প্রকৃতির কাছে গিয়ে, প্রকৃতির সাথে মিশে তোমাকে প্রকৃতির ওপর কল্পনা করতে হবে। তোমরা যদি জন কিটসের কবিতা পড়ো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়ো, সেখানে তোমরা দেখতে পাবে যে কতটা কাল্পনিকভাবে, কতটা কল্পনা মিশিয়ে তারা তাদের ঘটনাটাকে তুলে ধরছে। 3 নম্বর কি দেখতে পাবো? লাভ ফর নেচার অ্যান্ড ইন্সপিরেশন ফ্রম নেচার। প্রকৃতির প্রতি একটা ইন্টেন্স ভালোবাসা, প্রকৃতির কথা তুলে ধরা এবং প্রকৃতির দ্বারা ইন্সপায়ার হওয়া। তার সাথে কি থাকবে বাবা? ইন্টেন্স ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি। তা বলে এটা নয় যে রোমান্টিক পোয়েটসরা বা রোমান্টিক রাইটার্সরা ইন্টেলেকচুয়াল নয়, তাদের রাইটিং এর মধ্যে কোনো বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় না, এটা কিন্তু নয় বাবা। অনেকেই ভাবতে পারে যে রোমান্টিক লিটারেচার তো মানে সাদা সরল লিটারেচার, এখানে কোনো বুদ্ধিমত্তার পরিচয় নেই, এখানে কোনো ইন্টেলেকচুয়ালিটির কথা নেই, এগুলো সেই বাচ্চাদের লেখালেখি। না, এর মধ্যে ইন্টেলেকচুয়ালিটিও থাকবে, আর থাকবে গ্লোরিফিকেশন অফ চাইল্ডহুড। ছোটবেলা, চাইল্ডহুডকে গ্লোরিফাই করা। সত্যি তো, আমাদের প্রত্যেকের চাইল্ডহুড কিন্তু গ্লোরিফাইড। ভেবে দেখো ছোটবেলার দিনগুলো কত ভালো ছিল। ছোটবেলার দিনগুলো তো আর ফেরত যেতে পারবো না, ওটা পাস্ট হয়ে গেছে, কিন্তু আমরা প্রত্যেকেই ওই পাস্টকে আবার ফিরে পেতে চাই। তখন আমরা স্কুলে পড়তাম, কত মজা করেছি, কত আনন্দ করেছি। আজকে দেখো সেই স্কুলে আর ফেরত যেতে পারবো না, কিন্তু স্কুলে যাওয়ার যে ইচ্ছে সেটা কিন্তু প্রত্যেকের মধ্যেই আছে। তাহলে পাস্টকে তুলে ধরা, চাইল্ডহুডকে তুলে ধরা, এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য। আর কি? ইন আইডিয়াস অফ লিবার্টি, স্বাধীনতা থাকবে। লেখার মধ্যে স্বাধীনতা, যে তোমাকে কেউ বাধ্য করবে না যে তুমি বাধ্য হয়ে এটাই লেখো। তোমার লেখার মধ্যে, তোমার ফিলিংসের মধ্যে, তোমার অনুভবের মধ্যে একটা স্বাধীনতা থাকবে। যেমন ওয়ার্ডসওয়ার্থ, তিনি তো বলছেন পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। কবিতা কি? কবিতা হচ্ছে মনের ভেতরকার যে অনুভূতি, সেই অনুভূতির একটা বহিঃপ্রকাশ। এবং বহিঃপ্রকাশটা কেমন?
স্পন্টেনিয়াস। পোয়েট্রি ইজ আ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। অর্থাৎ তোমার মনের ফিলিংসগুলো, অনুভূতিগুলো তখন ঝরঝরিয়ে ঝর্ণার মতো বেরিয়ে আসবে কোনো বাধা ছাড়া, সেটাই রোমান্টিসিজম। অর্থাৎ তুমি ময়ূর দেখলে, ময়ূর দেখে তুমি বলছো নাচে রে নাচে রে নাচে রে, আজি আমার মন ময়ূরের মতো নাচে রে, রবি ঠাকুর বলছেন, তাই না? বর্ষবত বলছেন মাই হার্ট ড্যান্সেস উইথ দ্য গোল্ডেন ড্যাফোডিলস, আমার হৃদয় এই ছোট্ট ছোট্ট ঘাস ফুলগুলোকে দেখে ঘাস ফুলের সাথে নৃত্য করছে। তুমি ঘাস ফুল দেখছো, তুমি ঝর্ণা দেখছো, ঝর্ণার সাথে তুমি আনন্দিত হচ্ছ, তোমার সেই আনন্দ তুমি ঝরঝরিয়ে বহিঃপ্রকাশ করছো, দ্যাট ইজ রোমান্টিক পোয়েট্রি। আর কি দেখতে পাচ্ছি বাবা? আর দেখতে পাচ্ছি ইনসিস্টেন্স অন অটোনমি অন দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড সাবজেক্টিভিটি। এই যে রোমান্টিক পোয়েট্রিতে ইন্ডিভিজুয়ালিটিকে প্রকাশ করা হয়, নিজস্বতাকে প্রকাশ করা হয়, এই রোমান্টিক পোয়েট্রিতে সাবজেক্টিভিটি অর্থাৎ নিজের পার্সোনাল ইমোশন, পার্সোনাল ফিলিংসের কথা বলা হচ্ছে। দেখো আমরা যখন ক্লাসিসিজম পড়ছি, অর্থাৎ আমরা যদি আলেকজান্ডার পোপকে পড়ি, মিল্টনকে পড়ি, মিল্টন কিন্তু কখনোই ইন্ডিভিজুয়ালিটি বা সাবজেক্টিভিটি প্রকাশ করছেন না। মিল্টনের প্যারাডাইস লস্ট তুমি পড়ে কোথাও পাবে না মিল্টনের নিজের কথা, বা তুমি আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লক পড়ো, রেপ অফ দ্য লক পড়েও কিন্তু তুমি আলেকজান্ডার পোপের নিজের কথা কোথাও পাবে না। তিনি কিন্তু সাবজেক্টিভ ওয়েতে কথা বলছেন না, তিনি অবজেক্টিভ ওয়েতে কথা বলছেন। তিনি অন্য একটা ঘটনা তুলছেন, সেখানে তার ইমোশন, তার ফিলিংস রয়েছে না। কিন্তু তুমি যখন রোমান্টিক লিটারেচার প্রডিউস করবে, তখন তোমার মধ্যে নিজস্ব অনুভূতি, নিজস্ব ফিলিং থাকবে। আরেকটা পয়েন্ট অ্যাড করে নাও, সিম্পলিসিটি। রোমান্টিক পিরিয়ডের আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সিম্পলিসিটি। অর্থাৎ রোমান্টিক কবিতা বা রোমান্টিক লিটারেচার, শুধু কবিতা বললে ভুল হবে, তার যে থিম, তার যে সাবজেক্ট ম্যাটার, তার যে ল্যাঙ্গুয়েজ, সব কিছুই সিম্পল হবে, সেখানে কোনো জটিলতা থাকবে না। কারণ লিটারেচার হবে সাধারণ মানুষের জন্য, সবার জন্য। শুধু সাধারণ মানুষ বললে ভুল হবে, সবাই যাতে পড়ে সেই লিটারেচারকে উপভোগ করতে পারে, সবার যাতে ভালো লাগে, সেই রকম লিটারেচার তৈরি হবে। তো রোমান্টিক পিরিয়ডে যে লিটারেচার, তার মধ্যে সিম্পলিসিটি থাকে। সো এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। এরপর আমরা এই পিরিয়ডের লিটারেচারকে আলোচনা করব। সো রোমান্টিক লিটারেচার, সেই রোমান্টিক লিটারেচারকে আমরা মোটামুটি তিনটে গ্রুপে ভাগ করতে পারি। নাম্বার 1, রোমান্টিক পোয়েটস। নাম্বার 2, রোমান্টিক নভেলিস্টস। নাম্বার 3, রোমান্টিক এসেইস্টস। ওকে? এবং রোমান্টিক পিরিয়ড থেকে তোমাদের কিন্তু ব্রড কোয়েশ্চেনও আসবে, তার সাথে অনেক শর্ট নোটও আসবে। এই পিরিয়ডটা অনেকটা বড় এবং অনেক ইম্পর্টেন্ট। যেমন প্রথমত, এই রোমান্টিক পিরিয়ডের যে বৈশিষ্ট্যগুলো, এর ওপর তোমাদের একটা 10 মার্কস আসতে পারে। এর ওপর তোমাদের একটা 10 মার্কস মানে ব্রড কোয়েশ্চেন আসতে পারে। 10 মার্কস বলবো না, ব্রড বলি আমরা, ব্রড কোয়েশ্চেন্স বলাটাই উচিত। তাহলে এর উপর তোমাদের একটা ব্রড কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ রোমান্টিক পিরিয়ড। 2 নম্বর আসতে পারে রোমান্টিক পোয়েটসদের উপর। তৃতীয়ত রোমান্টিক নভেলিস্টদের ওপরও প্রশ্ন আসতে পারে। রোমান্টিক এসেইস্টস, এটার ওপরও প্রশ্ন আসে, বাট এটা অতটা ইম্পর্টেন্ট নয়। ফিচার্সগুলো খুব ইম্পর্টেন্ট, পোয়েটসরা খুব ইম্পর্টেন্ট, আর নভেলিস্টরা ইম্পর্টেন্ট। রোমান্টিক লিটারেচারের 3টে গ্রুপ। প্রথমত রোমান্টিক পোয়েটস, যারা রোমান্টিক কবি। দ্বিতীয়ত রোমান্টিক নভেলিস্টস, যারা ঔপন্যাসিক। আর তৃতীয়ত রোমান্টিক এসেইস্টস, অর্থাৎ যারা প্রবন্ধ রচনা করেছেন, প্রাবন্ধিক। এই 3টে ভাগে আমরা রোমান্টিক লিটারেচারকে ভাগ করতে পারি।
এবার দেখো এই যে রোমান্টিক পোয়েটস, আমাদের প্রথম যে ভাগ রোমান্টিক পোয়েটস খুব ইম্পর্টেন্ট, রোমান্টিক পোয়েটসরা খুবই ইম্পর্টেন্ট। এই রোমান্টিক পোয়েটসদের আবার তিনটে গ্রুপে ভাগ করা যায়। প্রথম গ্রুপকে আমরা বলি ফার্স্ট জেনারেশন পোয়েটস, বা তাদেরকে লেক পোয়েটসও বলা হয়। কেন লেক পোয়েটস বলা হয় আমি পরে বোঝাবো, কেন ফার্স্ট জেনারেশন বলা হয় সেটাও বলবো। 2 নম্বর গ্রুপটাকে বলি সেকেন্ড জেনারেশন অফ রোমান্টিক পোয়েটস, আর 3 নম্বরটাকে বলি মাইনর পোয়েটস। তো ফার্স্ট জেনারেশন পোয়েটস বা লেক পোয়েটস এর মধ্যে রয়েছেন ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এবং সাউদে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজ, রবার্ট সাউদে। সেকেন্ড জেনারেশনের মধ্যে রয়েছেন লর্ড বায়রন, পার্সি বাইসি শেলি আর জন কিটস। আর মাইনর পোয়েটসদের মধ্যে আমরা পাই টমাস মোর, টমাস ক্যাম্বেল, লেই হান্ট এবং জন ক্লিয়ার। দেখো এই টমাস মোর নামে আমরা অলরেডি মিডল ইংলিশ পিরিয়ডে একজনকে পেয়েছিলাম যার লেখা ইউটোপিয়া। ওই টমাস মোর আর এই টমাস মোর কিন্তু আলাদা ব্যক্তি। মিডল ইংলিশ পিরিয়ডে টমাস মোর লিখেছিলেন ইউটোপিয়া, আর এই যে টমাস মোর তিনি একজন মাইনর পোয়েট রোমান্টিক পিরিয়ডের। দুজন কিন্তু আলাদা ব্যক্তি, গুলিয়ে ফেললে হবে না। তাহলে মাইনরের মধ্যে আমরা এই টমাস মোর, টমাস ক্যাম্বেল, লেই হান্ট এবং জন ক্লিয়ারকে পাচ্ছি। তোমাদের ইম্পর্টেন্ট কারা, যদি তোমাদের ব্রড কোয়েশ্চেন দেয় কাদের ওপর লিখবে, তোমরা ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বায়রন, শেলি, কিটস, এই যে 5 জন কবি, এই 5 জন কবিকে নিয়ে আলোচনা করলেই হয়ে যাবে। প্রশ্ন এই 5 জন কবির ওপর দেয় যে রোমান্টিক পিরিয়ডের মেজর পোয়েটস গুলোকে আলোচনা করো। মেজর কারা বাবা? ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বায়রন, শেলি, কিটস। বাকিরা যারা রয়েছেন বাকিরা অতটা মেজর নয়। রবার্ট সাউদে তিনি ফার্স্ট জেনারেশনের মধ্যে বিলং করছেন ঠিকই, বাট তিনি অতটা পপুলার নন। রোমান্টিক মানেই আমরা এই 5 জনের নাম পাই, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বায়রন, শেলি, কিটস। কখনোই ভুলবে না, এই 5 জনের নাম মনে রাখবে। তোমাদের কোথাও ব্রড কোয়েশ্চেন দিলেও বা তোমাকে যদি কেউ কোথাও ইন্টারভিউতে প্রশ্ন করে যে কয়েকজন রোমান্টিক পোয়েটের নাম বলো, সবসময় ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বায়রন, শেলি, কিটস এই 5 জনের নামটাই বলবে। কারণ এনাদের নামের ওপর বেস করে, এনাদের ওপর বেস করে আমরা রোমান্টিক পিরিয়ডকে শিখেছি বা জেনেছি যে রোমান্টিক পিরিয়ড এরকম হতে পারে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কেন ফার্স্ট জেনারেশন বলছি বাবা ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এবং সাউদেকে। ফার্স্ট জেনারেশন বলার কারণ হচ্ছে এনাদের হাত দিয়ে রোমান্টিক পিরিয়ডের সূচনা হয়। এনারা রোমান্টিক পিরিয়ডকে স্টার্ট করেন, এই মুভমেন্টটাকে ব্রিটিশ লিটারেচারে বা ইংলিশ লিটারেচারে স্টার্ট করেন এনারা। দ্যাটস ওয়াই ফার্স্ট জেনারেশন, প্রথম দিককার। এনারা লেক পোয়েটস কেন বাবা? এই ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এবং সাউদে এনারা 3 জন ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে থাকতেন। লেক ডিস্ট্রিক্ট বলে ইংল্যান্ডে একটা জায়গা আছে, একটা জেলা আছে, বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা, ঠিক সেরকমই লেক ডিস্ট্রিক্ট। তো সেই লেক ডিস্ট্রিক্টে থাকতেন বলে এনাদেরকে লেক পোয়েটস বলা হয়। সেকেন্ড জেনারেশন কেন বলছি? সেকেন্ড জেনারেশন মানে এরা বুঝতেই পারছো প্রথম জেনারেশনের যে জুনিয়র, পরে এসেছে, পরবর্তী। দ্যাটস ওয়াই আমরা সেকেন্ড জেনারেশন বলছি। আর মাইনর পোয়েটসদের আমরা থার্ড জেনারেশন বলতে পারি, বা থার্ড জেনারেশন টার্মটা কেউ ইউজ করে না। ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশন এই দুটো টার্মই ইউজ করে। তো মাইনর পোয়েটস মানে বুঝতে পারছো তারা সেকেন্ড জেনারেশনের পরে বিলং করছেন, দ্যাটস ওয়াই তাদেরকে মাইনর বলছি, আর কোনো রিজন নেই। তো আমরা প্রথমে আলোচনা শুরু করব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে দিয়ে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 থেকে 1850, এটা তার টাইম লাইন। তাকে বলা হয় প্যানথেইস্ট বা প্রিস্ট অফ নেচার, প্রকৃতির পূজারী। প্যানথেইস্ট মানে কি? প্রকৃতির পূজারী, প্রিস্ট অফ নেচার। ওয়ার্ডসওয়ার্থের কাছে নেচার ইজ এ গডেস। ওয়ার্ডসওয়ার্থের কাছে নেচার কি গো? ইজ ইন্সপিরেশন অ্যান্ড ইজ এ গডেস।
ওয়ার্ডসওয়ার্থ মনে করতেন প্রকৃতি একজন ঈশ্বর বা ঐশ্বরিক রূপে তাকে ইন্সপায়ার করতে এসেছে। প্রকৃতির কাছে তিনি সবসময় ইন্সপায়ার্ড হন, প্রকৃতি তার কাছে একটা ইন্সপিরেশন, তার কাছে গডেস, দেবী, ঈশ্বর বা ঈশ্বরী। তো সেই কারণে ওয়ার্ডসওয়ার্থের যে প্রেজেন্টেশন অফ নেচার, সেখানে আমরা প্যানথেইজম পাই। ওয়ার্ডসওয়ার্থ মনে করতেন নেচার ইজ অলসো আ লিভিং বিং, নেচারের মধ্যে প্রাণ রয়েছে, নেচার কথা বলে, এবং ওয়ার্ডসওয়ার্থ নেচারকে পুজো করতেন, তাই তাকে আমরা নেচারের পূজারি বলছি। এবং ওয়ার্ডসওয়ার্থ ছিলেন ফার্স্ট জেনারেশনের মধ্যে, তার সাথে তিনি ছিলেন একজন লেক পোয়েট। এবারে লেক পোয়েট কারা, এই দেখো আমি এখানে ডিটেলসে আলোচনা করে দিয়েছি। যারা লেক ডিস্ট্রিক্টে থাকতেন তারা লেক পোয়েট। ওকে, তাদের এই নামটা দিয়েছিল এডিনবার্গ রিভিউ বলে একটা ম্যাগাজিন, সেই ম্যাগাজিন থেকে, এবং তারা রোমান্টিক মুভমেন্টের অংশ। এবং তিনজন মেজর ফিগার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজ এবং রবার্ট সাউথি। পরবর্তী ক্ষেত্রে তাদেরকে অন্যান্য লোকেরাও জয়েন করেছিলেন, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন ডরথি ওয়ার্ডসওয়ার্থ, তারপর চার্লস ল্যাম্ব, ম্যারি ল্যাম্ব, চার্লস লয়েড, হার্টলি কোলরিজ, জন উইলসন, টমাস ডিকুয়েন্সি, এনাদেরকেও আমরা পরবর্তী ক্ষেত্রে লেক পোয়েট বলে থাকি। এনারাও এই ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এবং রবার্ট সাউথে এনাদেরকে জয়েন করেছিলেন। বাট বেসিক্যালি লেক পোয়েট মানে তিনজন, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, রবার্ট সাউথে, যেহেতু তারা লেক ডিস্ট্রিক্টে থাকতেন, তিনজন বন্ধু ছিলেন তারা। ওকে, এছাড়া ওয়ার্ডসওয়ার্থ ছিলেন ইংল্যান্ডের পোয়েট লরিয়েট। তিনি 1843-তে হয়েছিলেন, এটা একটা মনে রাখার পয়েন্ট। 1843-তে তিনি পোয়েট লরিয়েট হয়েছিলেন, এবং তিনি তার মৃত্যু অবধি 1850 সাল অবধি এই পোয়েট লরিয়েটশিপ ধরেছিলেন। আমরা জানি পোয়েট লরিয়েটশিপ কাকে বলা হয়। ইংল্যান্ড তো রাজতন্ত্রের দেশ, তো পোয়েট লরিয়েটশিপ মানে হচ্ছে সভা কবি। যিনি রাজার সভায় থাকেন, যে কবি, তাকেই সভা কবি বলা হয়। তো ইংল্যান্ডে যেহেতু রাজতন্ত্র রয়েছে, এখনো ইংল্যান্ডে রাজতন্ত্র আছে, যদিও রাজতন্ত্র সেইভাবে চলে না, ডেমোক্রেসি রয়েছে, কিন্তু ইংল্যান্ডের যে রাজতন্ত্র, সেখানে এখনো অবধি সম্মান দেওয়া হয় কবিদের। সেই পোয়েট লরিয়েটশিপ এখনো অবধি কি করা হয়, ইংল্যান্ডে রাখা হয়েছে। ঠিক আছে, তো ইংল্যান্ডের পোয়েট লরিয়েট ছিলেন ওয়ার্ডসওয়ার্থ। তো ওয়ার্ডসওয়ার্থের ইম্পর্টেন্ট ওয়ার্ক কোনগুলো বাবা? দেখো, ইম্পর্টেন্ট ওয়ার্কের মধ্যে এই যে অ্যান ইভিনিং ওয়াক বলো বা ডেসক্রিপটিভ স্কেচেস, যেগুলো 1793 পাবলিশড হয়েছিল, এগুলো মাইনর ওয়ার্ক। ওয়ার্ডসওয়ার্থ যখন ইউনিভার্সিটিতে পড়তেন তখন তিনি এই কবিতাগুলো লিখেছিলেন। ওয়ার্ডসওয়ার্থের ইম্পর্টেন্ট ওয়ার্ক শুরু হচ্ছে এই লিরিক্যাল ব্যালার্ডস থেকে। এই লিরিক্যাল ব্যালার্ডস কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখতে হবে, এবং এখান থেকে তোমাদের 2 মার্কস বলো, 5 মার্কস বলো, শর্ট নোটস বলো, অবজেক্টিভস বলো, বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার? তো লিরিক্যাল ব্যালার্ডস কখন পাবলিশড হচ্ছে? 1798 পাবলিশড হচ্ছে। এর ফুল টাইটেল আছে একটা, লিরিক্যাল ব্যালার্ডস উইথ এ ফিউ আদার পোয়েমস, এটা হচ্ছে ফুল টাইটেল। এই লিরিক্যাল ব্যালার্ডস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বন্ধু এসটি কোলরিজের সাথে কোলাবোরেশন করে পাবলিশ করেছিলেন। লিরিক্যাল ব্যালার্ডসে টোটাল 23টা কবিতা আছে। লিরিক্যাল ব্যালার্ডস বইটার নাম। সেই বইটির মধ্যে টোটাল 23টা কবিতা আছে, তার মধ্যে 19টা কবিতা ওয়ার্ডসওয়ার্থের লেখা এবং 4টে কবিতা কোলরিজের লেখা। এবং বলা হয় যে এই লিরিক্যাল ব্যালার্ডসের মাধ্যমেই রোমান্টিক পিরিয়ডের সূচনা হলো ব্রিটিশ লিটারেচারে। দেখো, আমি 1798 ডেটটা তোমাদের এখানে করেছিলাম, তাই না? কেন করেছিলাম? এই যে লিরিক্যাল ব্যালার্ডসের পাবলিকেশন সূচনা করলো, কাকে সূচনা করলো? আমাদের
রোমান্টিক পিরিয়ডকে এই জন্য বলা হয় যে দিস ইজ দ্য হলমার্ক। আমরা বলি না সোনাতে হলমার্ক, একটা চিহ্ন, এবার সোনার মধ্যে দাগ দেওয়া থাকে, চিহ্ন করা থাকে হলমার্কের। এই রোমান্টিক পিরিয়ডের হলমার্ক হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। অর্থাৎ লিরিক্যাল ব্যালাডসকে দেখে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এখান থেকে শুরু হয়ে গেল কি রোমান্টিক পিরিয়ড। যেমন আমরা হলমার্ক দেখে বুঝে নিই যে হ্যাঁ এই সোনাটা পিওর সোনা, সেই রকমই লিরিক্যাল ব্যালাডসের পাবলিকেশন সূচনা করে দিল কিসের? আমাদের ব্রিটিশ লিটারেচারে রোমান্টিক পিরিয়ডের। দিস ইজ দ্য ফ্যাক্ট। এই হচ্ছে আমাদের রোমান্টিক পিরিয়ডের সূচনা কাল। তো এই লিরিক্যাল ব্যালাডের মধ্যে বিখ্যাত বিখ্যাত কবিতা পাবলিশ হয়েছে, যেমন টিনটা ন্যাবে। টিনটা ন্যাবে একটা বিখ্যাত কবিতা, ওয়ার্ডসওয়ার্থের লেখা, একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, আত্মজীবনীমূলক কবিতা, সেটা এখানেই পাবলিশ হয়েছে। এই লিরিক্যাল ব্যালাডসের অনেকগুলো এডিশন পাবলিশ হয়েছে বাবা। ফার্স্ট এডিশন 1798, সেকেন্ড এডিশন 1800 সালে, ঠিক আছে। আবার দেখো থার্ড এডিশন 1802 সালে, আবার ফোর্থ এডিশন 1805 সালে। তাহলে এই যে সেকেন্ড এডিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাবা। এই সেকেন্ড এডিশনে ওয়ার্ডসওয়ার্থ প্রিফেসটাকে অ্যাড করে। লিরিক্যাল ব্যালাডসের প্রিফেস। প্রিফেস মানে কি? দেখবে যে কোনো বইয়ের একটা প্রিফেস থাকে, মুখবদ্ধ যাকে বলা হয়। প্রিফেসের কাজ হচ্ছে বইটাতে কি কি বিষয় রয়েছে, বইটা কোন সাবজেক্ট ম্যাটার নিয়ে ডিল করছে, সেই জিনিসগুলোকে তুলে ধরা। তো ওয়ার্ডসওয়ার্থ প্রথমে যখন পাবলিশ করেছিলেন 1798 সালে, তখন কিন্তু প্রিফেসটা অ্যাড করেননি। তিনি এর সেকেন্ড এডিশন, অর্থাৎ যখন 1800 সালে পাবলিশড হচ্ছে বইটা, সেই 1800 সালের এডিশনে তিনি কিন্তু প্রিফেসটা অ্যাড করেছিলেন। এবং সেই প্রিফেসে তিনি তার পোয়েটিক থিওরিকে, অর্থাৎ কেন রোমান্টিক, কেন তার কবিতাগুলো একটু অন্যরকম, কেন তার কবিতাগুলোতে প্রকৃতির কথা রয়েছে, সাধারণ মানুষের কথা রয়েছে, সেই কথাগুলোকে তিনি ডিল করছেন এবং মানুষকে বোঝাচ্ছেন। কারণ দেখো, মানুষ অভ্যস্ত নয়, মানুষ দীর্ঘদিন ধরে ওই নিও ক্লাসিক্যাল রাইটিং পড়ে অভ্যস্ত, ওই হাইলি এলিভেটেড সফিস্টিকেটেড রাইটিং পড়ে অভ্যস্ত। তাহলে হঠাৎ করে মানুষকে যদি সিম্পলিসিটির কথা শোনানো হয়, প্রকৃতির কথা শোনানো হয়, মানুষের কিন্তু মাথার ওপর দিয়ে যাবে, তাই না? যারা রিডার, তাদের মাথার ওপর দিয়ে যাবে। তো রিডারকে তো বোঝাতে হবে যে তিনি কি লিখেছেন, তার এখানে পারপাসটা কি। তো সেই কারণে তিনি সেকেন্ড এডিশনে প্রিফেস অ্যাড করলেন এবং প্রিফেসে সবকিছু বুঝিয়ে দিলেন। এবং প্রিফেসের মধ্যেই তিনি বললেন, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। ওই যে কবিতা সম্পর্কে বিখ্যাত কথা, যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, সেটা ওই লিরিক্যাল ব্যালাডসের প্রিফেসেই তিনি আলোচনা করলেন। আরো অনেক কিছু আছে, প্রিফেসটা তোমাদের ইন ফিউচার পড়তে হবে। প্রিফেসটা যখন আমরা পড়বো লিটারারি ক্রিটিসিজমে, তখন দেখবে আমরা ইন ডিটেল আলোচনা করব প্রিফেসের উপর। লিরিক্যাল ব্যালাডস খুব ইম্পর্টেন্ট, এর উপর শর্ট নোটসও আসতে পারে, অবজেক্টিভ কোয়েশ্চেন্সও আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মার্কিং করে রাখতে হবে। নেক্সট, ওয়ার্ডসওয়ার্থের ইম্পর্টেন্ট রাইটিং, তার নাম হচ্ছে প্রিলিউড। প্রিলিউড এর একটা সাবটাইটেল আছে। সাবটাইটেল কি বাবা? গ্রোথ অফ এ পোয়েটস মাইন্ড অ্যান্ড অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। এত বড়। প্রিলিউড হচ্ছে সংক্ষিপ্ত নাম, এর সাবটাইটেল হচ্ছে গ্রোথ অফ এ পোয়েটস মাইন্ড অ্যান্ড অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, 1799। এটাও ইম্পর্টেন্ট, প্রিলিউডও ইম্পর্টেন্ট। ওকে, তোমাদের ইন ডিটেল জানার দরকার নেই, তোমরা জাস্ট প্রিলিউডের যে পাবলিকেশন ডেট মনে রাখবে, তাহলেই হবে। এটাও তার একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। কারণ রোমান্টিক পিরিয়ডের তো এটাই বৈশিষ্ট্য বাবা, সাবজেক্টিভিটি, নিজের কথা বলা। তাহলে কবিতার মধ্যে তো একটা অটোবায়োগ্রাফি থাকবেই, ঠিক আছে? এটাকে মনে রাখবে যে এই যে প্রিলিউড, এই প্রিলিউডের যে টাইটেলটা না বাবা, টাইটেলটা কিন্তু ওয়ার্ডসওয়ার্থ দেননি, আমি বলে দিচ্ছি। এটা, এই টাইটেলটা বেসিক্যালি তিনি চিঠি লিখে পাঠিয়েছিলেন
তার বোনকে, তার বোন ডরথি ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জীবনে ডরথি ওয়ার্ডসওয়ার্থের বিরাট ইনফ্লুয়েন্স। তার বোন তাকে সবসময় ইন্সপায়ার করতো কবিতা লেখার জন্য। তো এই পোয়েমটাকে বলা হতো পোয়েম টু কোলরিজ। কি বলা হতো? পোয়েম টু কোলরিজ, কোলরিজকে নিয়ে লেখা কবিতা। তাহলে এই যে প্রিলিউড টাইটেলটা কে দিয়েছে? এটা টাইটেলটা দিয়েছে ওয়ার্ডসওয়ার্থের মৃত্যুর পর ওয়ার্ডসওয়ার্থের ওয়াইফ ম্যারি ওয়ার্ডসওয়ার্থ। ম্যারি ওয়ার্ডসওয়ার্থ এই টাইটেলটা দিয়েছে প্রিলিউড। ওয়ার্ডসওয়ার্থ কিন্তু এই টাইটেলটাকে দেননি। মাথায় রাখবে, কবিতাটা লেখা হয়েছে 1799, বাট এই টাইটেলটা দেওয়া হয়নি। টাইটেল ছিল না কবিতার কোনো। এই কবিতাটাকে বলা হতো পোয়েম টু কোলরিজ। চিঠি লিখে পাঠিয়েছিলেন তার বোনকে, চিঠির মধ্যে এই কবিতাটা পাঠিয়েছিলেন ডরথি ওয়ার্ডসওয়ার্থকে, এবং সেখানে লেখা ছিল পোয়েম টু কোলরিজ। পরবর্তী ক্ষেত্রে ওয়ার্ডসওয়ার্থের বিধবা ওয়াইফ ম্যারি ওয়ার্ডসওয়ার্থ, তিনি টাইটেল দিয়েছিলেন প্রিলিউড। এটা ইম্পর্টেন্ট, এর পাবলিকেশন ইয়ার ইম্পর্টেন্ট, এর ফুল টাইটেলটাও ইম্পর্টেন্ট। নেক্সট, লুসি পোয়েমস। লুসি পোয়েমস হচ্ছে 5টা কবিতার সমাহার। 5টা কবিতাকে একত্রিতভাবে লুসি পোয়েমস বলা হয়, যেগুলো 1798 থেকে 1801 মধ্যে ওয়ার্ডসওয়ার্থ লিখেছিলেন। 1798 থেকে 1801 মধ্যে ওয়ার্ডসওয়ার্থ লিখেছিলেন। এবং সেই 5টা পোয়েম কি কি বাবা? নাম্বার 1 হচ্ছে স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন। 2 নম্বর হচ্ছে সি ডোয়েল্ট অ্যামাং দ্য আনট্রোডেন ওয়েজ। 3 নম্বর আই ট্রাভেলড অ্যামাং আননোন মেন। 4 নম্বর 3 years সি গ্রিউ ইন সান অ্যান্ড সাওয়ার। আর 5 নম্বর এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। এই 5টা পোয়েমকে নিয়ে তৈরি হয়েছে লুসি পোয়েমস। এটা লুসি নামে একজন মিস্টেরিয়াস লেডিকে নিয়ে লেখা, লুসি নামে একটি মেয়েকে নিয়ে লেখা। বাট লুসি মেয়েটি কে তার পরিচয় কিন্তু আমরা জানি না। সেই কারণে আমি বললাম লুসি ইজ এ মিস্টেরিয়াস গার্ল, একটা মিস্টেরিয়াস মেয়ে, তাকে নিয়ে লেখা লুসি পোয়েমস। এই 5জন, এই 5টা কবিতা লুসি পোয়েমস, এটাও ইম্পর্টেন্ট। নেক্সট, ওয়ার্ডসওয়ার্থের একটা বিখ্যাত ওড, সেই ওডের নাম হচ্ছে ওড অন দ্য ইন্টিমেশনস অফ ইমর্টালিটি। খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক। এর অনেকগুলো নাম আছে। কি নাম বাবা? ওড ইন্টিমেশনস অফ ইমর্টালিটি ফ্রম রিকালেকশনস অফ আর্লি চাইল্ডহুড, এটা একটা নাম। বা একে শুধু ওড বলা হয়, বা ইমর্টালিটি ওড বলা হয়, বা গ্রেট ওড বলা হয়। এতগুলো নামে পরিচিত। ওড অন দ্য ইন্টিমেশনস অফ ইমর্টালিটি বা ইমর্টালিটি ওড। এটা লেখা হয়েছিল 1804 সালে, পাবলিশড হয়েছিল একটা কালেকশনে। সেই কালেকশনের নাম হচ্ছে পোয়েমস ইন 2 ভলিউমস 1807-এ। নেক্সট হচ্ছে দ্য বর্ডারার্স, ইম্পর্টেন্ট, স্টার মার্ক। ওয়ার্ডসওয়ার্থ কবিতা ছাড়া নাটকও লিখেছিলেন। সেই নাটকটা পাবলিশড হয়েছিল 1842-এ। তিনি যে শুধু কবিতাই লিখেছেন সেটা নয় বাবা, তার সাথে সাথে তিনি কিন্তু নাটকও লিখেছেন। তো সেই বর্ডারার্স হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট প্লে বাই ওয়ার্ডসওয়ার্থ। সো দেখো, ওয়ার্ডসওয়ার্থের যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা জানলাম। এরপর আমরা নেক্সট যে কবি, দ্যাট ইজ স্যামুয়েল টেলর কোলরিজ। 1772 জন্ম, 1834 মৃত্যু। স্যামুয়েল টেলর কোলরিজকে বলা হয় মাস্টার অফ সুপার ন্যাচারালিজম। অর্থাৎ তুমি কোলরিজের কবিতা যখন পড়বে, কোলরিজ নেচারকে সুপার ন্যাচারাল ওয়েতে প্রেজেন্ট করেছেন। প্রকৃতি তার কাছে অপ্রাকৃতিক, অর্থাৎ ঘোস্টলি, ভুতুড়ে, হন্টেড। সুপার ন্যাচারাল মানে তো এইগুলোই, ভূত, প্রেত, দৈত্য, দানব, ঈশ্বর, আত্মা, এই বিষয়গুলোকে সুপার ন্যাচারাল বলা হয়। কোলরিজ মনে করতেন প্রকৃতির মধ্যে অপ্রাকৃতিক কাজকর্ম রয়েছে, অর্থাৎ প্রকৃতিকে তুমি ওলট পালট করলেই সেটা অপ্রাকৃতিক হয়ে যায়। যেমন দেখো, সকালবেলায় যদি কাক ডাকে আমার ভয় লাগবে না, কিন্তু সেই কাকটা যদি রাত্রি 2টোর সময় ডাকে আমার জানালার পাশে, বা রাত্রি 12টার পর, আমার ভয় লাগবে।
তা সেই কাকই ডাকছে, কাকটাও প্রকৃতির জিনিস, রাত্রিটাও প্রকৃতি, কিন্তু যদি সময়টা ওলটপালট হয়ে যায়, অর্থাৎ নেচারকে যদি ইনভার্ট করে দিই আমরা, ওলটপালট করে দিই, তাহলেই সেটা সুপার ন্যাচারাল হয়ে যাবে। যেমন তুমি যদি দেখো যে দিনের বেলায় গাছের পাতা নড়ছে কিন্তু কোনো বাতাস দিচ্ছে না, তোমার ভয় লাগবে না। কিন্তু তুমি রাত্রেবেলায় দেখো গাছের পাতা নড়ছে কিন্তু কোনো বাতাস দিচ্ছে না, তোমার ভয় লাগবে, তোমার মনে হবে যে ভূত প্রেত আছে। নেচারের অর্ডারটা যদি একটুখানি ইনভার্ট হয়ে যায়, সেটাই সুপার ন্যাচারাল হয়ে যায়। তো কোলরিজকে বলা হয় মাস্টার অফ সুপার ন্যাচারালিজম। তার কি কি ইম্পর্টেন্ট ওয়ার্ক রয়েছে বাবা? দ্য ওয়াচম্যান রয়েছে 1796, এটা বেসিক্যালি একটা নিউজ পেপার, তিনি এবং সাউদে মিলে চালাতেন। তারপর রয়েছে পোয়েমস অন ভ্যারিয়াস সাবজেক্টস 1796, ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে যেমন লিরিক্যাল ব্যালাডস 1798, যেটা তিনি আর ওয়ার্ডসওয়ার্থ মিলে জয়েন্ট ভেঞ্চারে পাবলিশ করেছিলেন। এবং এই লিরিক্যাল ব্যালাডসের মধ্যে কোলরিজের বিখ্যাত কবিতা দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার রয়েছে। দেখো লিরিক্যাল ব্যালাডস একটা বইয়ের নাম, সেই বইয়ের মধ্যে কোলরিজের লেখা বিখ্যাত কবিতা রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনারের কথা পাই আমরা। 2 নম্বর তার বিখ্যাত কবিতা ক্রিসাবল, এগুলো সব ইম্পর্টেন্ট, বোল্ড করা আছে আর স্টার মার্ক দিচ্ছি না। এই ক্রিসাবল ইম্পর্টেন্ট একটা, এর দুটো পার্ট আছে। পার্ট 1 1797 লেখা হয়েছে, পার্ট 2 1800 সালে লেখা হয়েছে, এবং এটা পাবলিশড হয়েছিল 1816-তে। কুবলা খাঁ, এটাও একটা বিখ্যাত কবিতা। এই কুবলা খাঁয়ের একটা সাবটাইটেল আছে, দুটো সাবটাইটেল আছে। কুবলা খাঁ হচ্ছে মেন টাইটেল, একটা সাবটাইটেল হচ্ছে এ ভিশন ইন এ ড্রিম, আরেকটা সাবটাইটেল হচ্ছে এ ফ্র্যাগমেন্ট। এটা 1797 লেখা হয়েছিল, 1816-তে পাবলিশড হয়েছিল। আর রয়েছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত। এটার ওপর তোমাদের শর্ট নোট আসতে পারে, অবজেক্টিভও আসতে পারে, 2 মার্কস 5 মার্কস যাই হোক, শর্ট নোট যাই থাকে সেগুলো আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। বায়োগ্রাফিয়া লিটারেরিয়া কি বাবা? বায়োগ্রাফিয়া লিটারেরিয়া বেসিক্যালি কোলরিজের অপিনিয়ন অ্যাবাউট পোয়েট্রি, কোলরিজেস ওপিনিয়ন অ্যাবাউট রোমান্টিক পোয়েট্রি। যেমন ওয়ার্ডসওয়ার্থের ওপিনিয়ন আমরা ওই লিরিক্যাল ব্যালাডসের প্রিফেসের মধ্যে পাই, ওয়ার্ডসওয়ার্থের রোমান্টিক পোয়েট্রির যে অপিনিয়ন, সেই অপিনিয়ন আমরা প্রিফেসের মধ্যে পাই। কিসের প্রিফেস? লিরিক্যাল ব্যালাডস বইটির প্রিফেসের মধ্যে পাই। তো ওয়ার্ডসওয়ার্থের যেমন প্রিফেসে আমরা তার ওপিনিয়ন পাচ্ছি কবিতা সম্পর্কে, ঠিক সেই রকমই স্যামুয়েল টেলর কোলরিজের যে কবিতা সম্পর্কে তার যে ওপিনিয়ন, রোমান্টিক পোয়েট্রি কেমন হতে পারে, সেই জিনিসটা আমরা বায়োগ্রাফিয়া লিটারেরিয়াতে পাই। এর একটা ফুল টাইটেল আছে, বায়োগ্রাফিক্যাল স্কেচেস অফ মাই লিটারারি লাইফ অ্যান্ড অপিনিয়ন্স, 1817-তে পাবলিশড হয়েছিল। মনে রাখবে এর পাবলিকেশন ডেটটাও। এর উপর প্রশ্ন আসতেই পারে, শর্ট নোটস আসতে পারে, অবজেক্টিভস আসতে পারে, সবই আসতে পারে। বায়োগ্রাফিয়া লিটারেরিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট, বাকি যেগুলো বোল্ড করা আছে সেগুলো ইম্পর্টেন্ট, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। নেক্সট আমরা রবার্ট সাউদেকে আলোচনা করব। দেখো রবার্ট সাউদে তিনি 1774 থেকে 1843-তে বিলং করছেন। এই তিনজন ফার্স্ট জেনারেশন পোয়েটদের মধ্যে রবার্ট সাউদে কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, তাও আমরা রবার্ট সাউদেকে জেনে নেব। রবার্ট সাউদের যে দুটো লেখা রয়েছে, একটা হচ্ছে কবিতা, তার নাম হচ্ছে জোয়া অফ আর্ক, এটার নামটা মনে রাখবে, 1798-এ পাবলিশড হয়েছিল, এবং এটা একটা এপিক পোয়েম, এটা এপিক পোয়েম, জাস্ট নামটা মনে রাখবে, জোয়া অফ আর্ক, 1798-এ পাবলিশড হয়েছে, রবার্ট সাউদের লেখা, অ্যান্ড ইট ইজ অ্যান এপিক পোয়েম। তার একটা প্রোজ লিটারেচারও আছে, তার নাম হচ্ছে দ্য লাইফ অফ নেলসন, 1813-তে পাবলিশড হয়েছিল, যেটা মিডল স্টাইলে লেখা হয়েছে। ওকে, মিডল স্টাইল এক ধরনের রাইটিং স্টাইল, যেখানে প্রচন্ড হাই কোনো জিনিস ব্যবহার করা হবে না, আবার প্রচন্ড লো কিছু ব্যবহার করা হবে না, মাঝামাঝি এক ধরনের কনসেপ্ট, তাকে মিডল স্টাইল বলা হয়। যেমন আমরা এডিসনের স্টাইলটা, জোসেফ এডিসন,
অ্যাডিসনের যে রাইটিং স্টাইল তাকে আমরা মিডল স্টাইল বলে থাকি। ঠিক আছে, তাহলে দেখো আমরা ফার্স্ট জেনারেশন অফ রোমান্টিক পোয়েটসদের আজকে আলোচনা করলাম। আমরা ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এবং সাউদে, এই তিনজন যে ফার্স্ট জেনারেশন অফ রোমান্টিক পোয়েটস রয়েছেন এনাদেরকে আলোচনা করলাম, এবং আজকের ক্লাস আমি এই রবার্ট সাউদেতেই শেষ করব। তাহলে আজকের ক্লাসে আমরা টোটাল কি দেখলাম? আমরা রোমান্টিক পিরিয়ডের যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আলোচনা করলাম, এবং এর যে ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলোকে আলোচনা করলাম। তার সাথে রোমান্টিক লিটারেচার, তার যে তিনটে ডিভিশন, রোমান্টিক পোয়েট্রি, রোমান্টিক নভেল এবং রোমান্টিক যে প্রোজ বা এসে, সেই তিনটে বিষয়কে দেখলাম। এবং রোমান্টিক পোয়েট্রিকে আবার তিন ভাগে ভাগ করলাম, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এবং মাইনর পোয়েটস। এবং ফার্স্ট জেনারেশনের মধ্যে ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এবং সাউদে, যাদেরকে আবার লেক পোয়েটসও বলা হয়, তাদেরকে আমরা ইন ডিটেল আলোচনা করলাম। সো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা বাকি রাইটারদের আলোচনা করব।